হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ আমরা এই অডিও ক্লিপে আলোচনা করব সোশ্যাল অর্গানাইজেশন অর্থাৎ সামাজিক সংগঠন এবং সোশ্যাল স্ট্রাকচার বা সামাজিক কাঠামো। এই দুটি বিষয়ের মধ্যে আমাদের মূল চারটা বিষয় আলোচনা করতে হবে। সেটা হলো ফোকওয়েজ বা লোকাচার, মোরেজ বা রীতিনীতি, সোশ্যাল গ্রুপস বা সামাজিক গোষ্ঠী এবং সোশ্যাল মোবিলিটি বা সামাজিক সচলতা। তো এই চারটা বিষয় আলোচনা করার আগে আমাদের দুটি বিষয় সম্পর্কে ধারণা করতে হবে। সেটা হলো সামাজিক সংগঠন এবং সামাজিক কাঠামো। প্রথমত আসি সামাজিক সংগঠন। দেখো, সামাজিক সংগঠন কি? সামাজিক সংগঠন বলতে আমরা ভাবতে পারি যে ব্যক্তি মানে সমাজের সাধারণ মানুষ এবং সমাজের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান, সেটা ক্লাব হতে পারে, কোনো স্বেচ্ছাসেবী সংস্থা হতে পারে, সেটা বিদ্যালয় হতে পারে, ইত্যাদি বিষয়গুলো। তাহলে এই সমস্ত প্রতিষ্ঠানের সঙ্গে সমাজের বসবাসকারী বিভিন্ন ব্যক্তিদের যে সম্পর্ক, যে পারস্পরিক ভাবের আদান প্রদান, যে পারস্পরিক নির্ভরশীলতা, এটাকেই বলা হচ্ছে সামাজিক সংগঠনের একটা রূপ। অর্থাৎ কি না, সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান এবং সাধারণ ব্যক্তিবর্গের পারস্পরিক নির্ভরশীলতা, পারস্পরিক ভাবের আদান প্রদান, পারস্পরিক মত বিনিময় এবং পরস্পরের সঙ্গে মিথস্ক্রিয়ার ফলে সামাজিক সংগঠন সৃষ্টি হয়েছে। তাহলে আমরা সামাজিক সংগঠন বলতে বুঝলাম যে সমাজের মধ্যে একটা সংগঠন, যেখানে ব্যক্তির সঙ্গে ওই সংগঠনের একটা সম্পর্ক রয়েছে, যেখানে ব্যক্তি সমাজের সেই সংগঠনের উপর নির্ভরশীল বা সেই সংগঠন সমাজের বিভিন্ন সাধারণ মানুষদেরকে সাহায্য প্রদান করে বা উভয়ের মধ্যে একটা মিথস্ক্রিয়া চলে, ইত্যাদি বিষয়। এই যে সামাজিক সংগঠন, এই সামাজিক সংগঠনের বিশেষ কতগুলো দিক রয়েছে। আমরা যদি বিদ্যালয়কে মনে করি, আমরা যদি কোনো একটা স্বেচ্ছাসেবী সংস্থাকে মনে করি, কোনো ক্লাবকে মনে করি, সেইটা একটা সামাজিক সংগঠন। তো তার কতগুলো বিষয় রয়েছে। প্রথমত কি উদ্দেশ্য কেন্দ্রিকতা। যে কোনো একটা সংগঠন কোনো না কোনো উদ্দেশ্যকে কেন্দ্র করে স্থাপিত হয়। আবার কি না, নির্ভরশীলতা। সংগঠনের প্রত্যেক সদস্যের উপর নির্ভরশীল এবং প্রত্যেক সদস্যকে সহযোগিতা করে, এমনকি তারা সমাজে বসবাসকারী ব্যক্তিদেরও সহযোগিতা করে। রয়েছে কি ঐক্যমত। সমাজের যে এই সমস্ত সংগঠন, এদের মধ্যে অর্থাৎ সংগঠনের মধ্যে যে সমস্ত সদস্যরা রয়েছে, তাদের মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য হলো ঐক্যমত। প্রত্যেকের মধ্যে বা প্রত্যেকের ঐক্যের উপর আস্থা রাখে এবং প্রত্যেকে তার নিজের মতো করে কাজকর্মে অংশগ্রহণের মাধ্যমে, বিভিন্ন কাজকর্মে অংশগ্রহণের মাধ্যমে সেই সংগঠনের উদ্দেশ্যকে চরিতার্থ করে। আর কি সামাজিক নিয়ন্ত্রণ। প্রত্যেকটা সামাজিক সংগঠনের একটা নির্দিষ্ট নিয়মাবলী রয়েছে, কর্মপদ্ধতি রয়েছে। সেই পদ্ধতি মেনে সমস্ত সদস্যরা কাজ করতে বাধ্য হয়। তাহলে সেখানে যে সমস্ত নিয়ম নীতিগুলো রয়েছে, সেগুলো যখন ব্যক্তিরা অর্থাৎ সেই সংগঠনের সদস্যরা পালন করছে, তার মাধ্যমে কিন্তু পরোক্ষভাবে তারা বিভিন্ন সামাজিক যে বিষয়গুলো, সেগুলোকেও নিয়ন্ত্রণ করছে বা সামাজিক বিষয়গুলিও নিয়ন্ত্রিত হচ্ছে। কারণ তারা সংগঠনের বিভিন্ন নিয়মনীতি পালনের মধ্য দিয়ে সামাজিক বিভিন্ন নিয়মনীতিগুলোকেও পালন করে থাকছে পরোক্ষভাবে। আর কি পরিবর্তনশীলতা। এই সামাজিক সংগঠনের মধ্যে রয়েছে পরিবর্তনশীলতা। সমাজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে, সমাজের চাহিদার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সামাজিক সংগঠনগুলোর চরিত্র, তাদের প্রকৃতি, তাদের কর্মপদ্ধতির মধ্যেও পরিবর্তন দেখা যায়। আর এই সামাজিক সংগঠনের মধ্যে রয়েছে বিশ্বজনীনতা। মানে কি, সামাজিক সংগঠন সমস্ত জায়গায় রয়েছে, প্রত্যেকটা দেশে রয়েছে সামাজিক সংগঠন, প্রত্যেকটা সমাজে রয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে অর্থাৎ দেশ বিদেশ, গ্রাম, শহর, সমস্ত জায়গাতে এই সামাজিক সংগঠন বিষয়টা রয়েছে। তাহলে এটা হলো সামাজিক সংগঠন। এবারে আসি সামাজিক কাঠামো। আমরা যে জানলাম বিদ্যালয়, ক্লাব, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, এই সংস্থাগুলো কোথায় অবস্থিত? একটা সমাজে অবস্থিত, একটা সামাজিক পরিবেশের মধ্যে অবস্থিত। তাহলে দেখো, বিভিন্ন সামাজিক সংগঠনকে আমরা একসঙ্গে বলতে পারি
সামাজিক কাঠামো। আমরা এই সামাজিক কাঠামোটাকে আমরা একটা মানব দেহের সঙ্গে তুলনা করতে পারি। আমরা যদি মনে করি সমগ্র একটা মানব দেহ হলো একটা সামাজিক কাঠামো, তার অন্তর্ভুক্ত বিভিন্ন বিষয়গুলো, যেমন ধরো পাকস্থলী একটা দিক, তারপরে তোমার কিডনি একটা দিক, তারপরে পিত্তথলি একটা দিক, ফুসফুস একটা দিক। তাহলে দেখো, আমরা যদি পাকস্থলী, ফুসফুস, হৃৎপিণ্ড, কিডনি এই সমস্ত বিষয়গুলোকে যদি একটা একটা সংগঠন ধরি, তাহলে দেখো সেই সমস্ত সংগঠনগুলো প্রত্যেকের আলাদা আলাদা কাজ রয়েছে। ফুসফুসের আলাদা কাজ, পাকস্থলীর আলাদা কাজ, তোমার হৃৎপিণ্ডের আলাদা কাজ, কিডনির আলাদা কাজ, পিত্তথলির আলাদা কাজ। তাহলে দেখো প্রত্যেকটা সংগঠন রূপী এই সমস্ত অর্গানগুলো বা অঙ্গগুলোর আলাদা আলাদা কাজ রয়েছে। তাহলে এগুলোকে আমরা যদি মনে করি এক একটা সংগঠন, আর ওই সমস্ত সংগঠনগুলো কোথায় রয়েছে? এই মানব শরীরের মধ্যেই রয়েছে। তাহলে আমরা যদি পুরো মানব শরীরটাকে মনে করি একটা সামাজিক কাঠামো, তাহলে আমরা সহজেই বিষয়টাকে অনুধাবন করতে পারবো। অর্থাৎ কি সামাজিক কাঠামোর মধ্যেই সমগ্র সামাজিক সংগঠনগুলো অবস্থান করছে। তাহলে বলা যেতে পারে যে সামাজিক কাঠামো একটা কাঠামো দানে সহায়তা করে, অর্থাৎ কি একটা পরিপূর্ণতা প্রদানে সহায়তা করে। সামাজিক কাঠামোর মধ্যে যে সমস্ত দিকগুলি থাকা দরকার, সেটা প্রথমত হলো কি পারস্পরিক সম্পর্ক। প্রত্যেকটা সামাজিক কাঠামোর মধ্যে যে সমস্ত সংগঠনগুলো রয়েছে, সেগুলোর মধ্যে পরস্পরের মধ্যে একটা পারস্পরিক বোঝাপড়া বা পারস্পরিক সহযোগিতার মনোভাব তাদের মধ্যে রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যবস্থাকে কেন্দ্র করেই এই সংগঠন গড়ে ওঠে। যেমন কি বিদ্যালয়, ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল, ধর্ম, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, পরিবার ইত্যাদি বিষয়গুলোকে সমষ্টিগতভাবে সামাজিক কাঠামো গড়ে ওঠে। অর্থাৎ এই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে সামাজিক কাঠামো গড়ে ওঠে। সামাজিকীকরণের প্রক্রিয়া, প্রত্যেকটা সামাজিক কাঠামো অবশ্যই সামাজিকীকরণের প্রক্রিয়া দ্বারা প্রভাব বিস্তার করে। প্রত্যেকটা সংগঠন যদি সঠিকভাবে পরিচালিত হয়, অর্থাৎ প্রত্যেকটা সংগঠনের সদস্যরা যদি সঠিকভাবে সমাজের বিভিন্ন বিষয়গুলোকে, সে সামাজিক রীতিনীতি হোক, আচার আচরণ, নিয়ম, প্রথা ইত্যাদি বিষয়গুলোকে যদি সঠিকভাবে মেনে চলে, তাহলে তারা খুব সহজে সমাজের সঙ্গে নিজেকে অভিযোজিত করতে পারবে বা নিজেকে সমাজের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে। এর ফলে কি হয়? সামাজিক কাঠামোটা সুদৃঢ় হয়। অর্থাৎ সামাজিক যে প্রক্রিয়াগুলো, ব্যক্তি যে সামাজিকীকরণ করছে, সমাজের সঙ্গে অভিযোজন করছে, সেটা কিন্তু প্রভাব বিস্তার করে সমগ্র সামাজিক কাঠামোর উপর। এটার কথাই বলা হচ্ছে। আর কি গতিশীলতা এবং জটিলতা, এই সামাজিক কাঠামোটা কিন্তু একটা জটিল প্রক্রিয়া। কারণ কি, এই সামাজিক কাঠামোর মধ্যেই রয়েছে সমগ্র সামাজিক সংগঠনগুলো। এ কারণে বলা হচ্ছে যে সামাজিক কাঠামো একটা জটিল প্রক্রিয়া। আর গতিশীলতা, সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে সামাজিক সংগঠনের পরিবর্তন হয়। সেই সামাজিক সংগঠনের পরিবর্তনের প্রভাবে পুরো সামাজিক কাঠামোর মধ্যেই পরিবর্তন আসে। আমরা যেমন ভেবেছিলাম যদি দেহ হয় একটা সামাজিক কাঠামো, তার মধ্যে বিভিন্ন অর্গানগুলো, বিভিন্ন অঙ্গগুলো যদি হয় সংগঠন, তাহলে দেখো অঙ্গগুলোর মধ্যে যদি কোনো বিকলাঙ্গতা, কোনো একটা অসুবিধার সৃষ্টি হয়, তাহলে তার প্রভাব কিসে পড়ে? সমগ্র মানব শরীরের উপর পড়ে। তাহলে দেখো সংগঠনের প্রভাব কিন্তু সমগ্র কাঠামোর উপর পড়ে থাকে। তাহলে এটা গেল কি সামাজিক কাঠামো এবং সামাজিক সংগঠনের আলোচনা। তো এবার আসবো আমাদের মূল চারটা যে বিষয়, তার মধ্যে প্রথমটি হলো ফোক ওয়েজ বা লোকাচার। লোকাচার কথাটাকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, এক লোক এবং আরেকটা হলো আচার। লোকের আচার অর্থাৎ সমাজে বসবাসকারী ব্যক্তিদের মধ্যে যে আচার আচরণ, তাদের মধ্যে যে নিয়ম নীতি, তাদের মধ্যে যে মিথস্ক্রিয়া, এই সমস্ত বিষয়গুলোকে বলা হচ্ছে লোকাচার। তাহলে লোকাচার মানে আমরা খুব সাধারণভাবে মনে রাখবো যে সমাজে বসবাসকারী লোকেদের মধ্যে যে নিয়ম নীতি, আচার আচরণ, যে পারস্পরিক মিথস্ক্রিয়া, ভাবের আদান প্রদান, এগুলোই হচ্ছে লোকাচার। এই লোকাচার বিষয়টার কতগুলো দিক রয়েছে, সেগুলো আমরা একটু একটু করে জেনে নেব। প্রথমত এই লোকাচার কি করে না, লোকাচার সমাজে বসবাসকারী ব্যক্তি এবং বিভিন্ন গোষ্ঠীর মধ্যে মিথস্ক্রিয়া সৃষ্টিতে সহায়তা করে এবং কি পারস্পরিক যোগাযোগ, পারস্পরিক আচার আচরণের জন্য ব্যক্তিকে উদ্দীপিত করে। অর্থাৎ কি
একজন ব্যক্তি যখন আরেকজন ব্যক্তি বা গোষ্ঠী বা দলের সঙ্গে যোগাযোগ করবে, তখন সেই দলের আচার আচরণ সম্পর্কে ব্যক্তি জেনে নিয়ে তার সঙ্গে যোগাযোগ করবে, বা সেই দল বা ব্যক্তির আচার আচরণ জানার জন্য যোগাযোগ করবে। তো এখানে এটাই বলছি যে লোকাচার ব্যক্তিতে বা ব্যক্তি গোষ্ঠীর মধ্যে যোগাযোগ সৃষ্টি করে, মিথস্ক্রিয়া সৃষ্টি করে। এছাড়াও কি না, এই লোকাচারের মাধ্যমে গোষ্ঠীর সদস্য সংখ্যা বৃদ্ধি হয়। মানে মনে করো, ধরো কোনো একটা সংগঠন চলছে, তো সেই সংগঠনের নিয়ম নীতি দ্বারা প্রভাবিত হয়ে অন্য কোনো ব্যক্তি সেই সংগঠনের মধ্যে যুক্ত হলো, অর্থাৎ সেই সংগঠন বা সেই গোষ্ঠীর প্রসার বৃদ্ধি পেল, সেই গোষ্ঠীর আয়তন বৃদ্ধি পেল। অর্থাৎ সামাজিক গোষ্ঠীর সংগঠনেও এই লোকাচার লোকনীতিগুলো সহায়তা করে। আর কি, পিতামাতা, শিক্ষক শিক্ষিকা, বন্ধু বান্ধব, কর্মচারীর সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয়ে যাতে যথাযথ আচরণ, যাতে যথাযথ মর্যাদাবোধ, যাতে যথাযথ মূল্যবোধ, যাতে একে অপরকে সঠিকভাবে মর্যাদা দিতে পারে, সেখানে পিতামাতা হোক, শিক্ষক শিক্ষিকা হোক, বন্ধু বান্ধব হোক সমস্ত কিছুতে যাতে আচার আচরণটা সঠিকভাবে বজায় থাকে, তো সেক্ষেত্রে সহায়তা করে থাকে এই লোকাচার। অর্থাৎ সমাজের মধ্যে বিভিন্ন বিষয়ে সঠিকভাবে কোনো একটা বিষয় যাতে পরিচালিত হয়, সেক্ষেত্রে সাহায্য করে লোকাচার। যেমন সামাজিক কোনো অনুষ্ঠান হোক, সামাজিক কোনো কার্যকলাপ হোক, সবই কিন্তু সেই সমাজের আচার আচরণকে মেনে করা হয়। সেই সমাজে লোকমুখে যে আচার আচরণের কথা প্রচলিত রয়েছে, সেই অনুযায়ী সমাজের কাজকর্মগুলো পরিচালিত হয়। আর কি, সামাজিক শৃঙ্খলা সংরক্ষণে অবশ্যই সহায়তা করে লোকাচার। এই লোকাচার সমাজে যে শৃঙ্খলাগুলো রয়েছে, সমাজ যে শৃঙ্খলাগুলোকে মেনে চলে, সেগুলোকে রক্ষা করতে সহায়তা করে। যেমন আমি যদি কোনো একটা কাজ করতে যাই, সেই কাজের পরিপ্রেক্ষিতে সমাজ কি প্রতিক্রিয়া দিতে পারে, সে কথাটা আমরা অবশ্যই ভেবে দেখি। অর্থাৎ আমরা যে কোনো কাজ করতে যাওয়ার আগে সেই সমাজে সেই বিষয়ের ওপর তাদের, অর্থাৎ সেই সমাজের কি অভিমত রয়েছে, সমাজের কি লোকাচার রয়েছে, সেটা আমরা আগে ভেবে দেখি, তারপর কোনো কাজে অগ্রসর হই। সে সমাজের কোনো কাজ হতে পারে বা কোনো সংগঠনের কাজ হতে পারে। অর্থাৎ কি, সামাজিক শৃঙ্খলাকে বজায় রাখতে সহায়তা করে। আর কি করে এই লোকাচার না, বিভিন্ন সাংস্কৃতিক সঞ্চালনে সহায়তা করে। লোকাচার যেহেতু ব্যক্তিকে সমাজের নিয়ম নীতি, আচার আচরণ, মিথস্ক্রিয়া সম্পর্কে অবহিত করে, সেই ব্যক্তি যখন লোকাচারের মাধ্যমে নিজেকে সমাজের মধ্যে অভিযোজিত করতে পারলো বা সমাজের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারলো, সেই ব্যক্তি অন্য কোনো ব্যক্তির কাছে গিয়ে সেই লোকাচারের কথা বলবে। অর্থাৎ লোকাচারগুলো এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে সঞ্চালিত হবে। এর ফলে কি হয়, সামাজিক কাঠামো সুদৃঢ় হয়। তাহলে এগুলো হচ্ছে লোকাচারের বিষয়, যেগুলো আমরা মোটামুটিভাবে জানলাম। তাহলে লোকাচার বিভিন্নভাবে দেখো সহায়তা করছে। এরপর আমরা আসবো রীতিনীতি, যেটাকে বলছে মোরেস। সমাজবিদ্যায় ব্যবহৃত মোরেস শব্দটার বাংলা অর্থ হলো রীতিনীতি। রীতিনীতি বলতে কি না, সমাজের যে নিয়ম কানুন, সমাজের যে মূল্যবোধ, সমাজের যে শৃঙ্খলা, অর্থাৎ সমাজ কোন পদ্ধতি মেনে চলে, সমাজে কোন কোন রীতি বা প্রথা রয়েছে যেগুলো সমাজস্থ ব্যক্তিবর্গ মেনে চলে, সেগুলি হচ্ছে সামাজিক রীতিনীতি। সামাজিক রীতিনীতি কি করে? সামাজিক রীতিনীতি বিভিন্ন গোষ্ঠী বা সম্প্রদায়ের মধ্যে সামাজিক ঐক্য বজায় রাখতে সহায়তা করে। দেখো, প্রত্যেকটা সমাজের একটা রীতিনীতি রয়েছে, অর্থাৎ কি নিয়ম নীতি রয়েছে, যে কোনো কিছু করতে গেলে এই নিয়ম মেনে চলতে হবে। তাহলে সমাজে বসবাসকারী প্রত্যেক ব্যক্তি এবং সমাজে প্রতিষ্ঠা করা প্রত্যেকটা সংগঠন সেই সমাজের রীতিনীতিকে মেনে চলে। তাহলে সমাজের রীতিনীতিকে মেনে চলার মাধ্যমে কি হয় না, সমাজস্থ ব্যক্তি এবং অপর ব্যক্তিদের মধ্যে একটা সামাজিক ঐক্য বা সামাজিক মেলবন্ধন তৈরি হয়। প্রত্যেক ব্যক্তির সঙ্গে মিথস্ক্রিয়া করতে পারে এবং পরস্পর একটা সুসম্পর্কে আবদ্ধ হয়। এছাড়াও কি করে না, মানব সমাজের কার্যপ্রণালীকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এবং একটা স্থিতিশীল অবস্থায় আনতে সহায়তা করে এই রীতিনীতি। মনে করো কোনো একটা সমাজে কোনো একটা কাজ করা হবে, প্রশ্ন কোন
পদ্ধতি মেনে ওই কাজ করা হবে। তখন দেখা হবে যে ওই সমাজে কোন রীতিনীতি মেনে ওই ধরনের কাজগুলোকে করা হয়েছে পূর্বে। যখন দেখা গেল যে হ্যাঁ একটা পদ্ধতি রয়েছে যার মাধ্যমে এই সমাজের মানুষেরা এই কাজগুলোকে সম্পন্ন করে, তখন সেই কাজকে সেই পদ্ধতি অনুসারে করা হবে। কিন্তু যদি না কোনো রীতিনীতিকে মানা হয়, সামাজিক রীতিনীতিকে, তাহলে সেক্ষেত্রে একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হবে, সেখানে স্থিতিশীল পর্যায় তৈরি হবে না। তো এক্ষেত্রে কোনো ঘটনার কোনো কার্যাবলীর একটা স্থিতিশীল অবস্থায় আনতে সহায়তা করে থাকে এই সামাজিক রীতিনীতি। তাহলে সামাজিক রীতিনীতি এভাবে সহায়তা করে। এছাড়াও কি করে না, সামাজিক রীতিনীতি পরিবর্তন এবং ধারাবাহিকতাকে বজায় রাখে। সামাজিক রীতিনীতি সমাজের যে পরিবর্তন, সমাজ পরিবর্তনের যে ধারাবাহিকতা তা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামাজিক সাংস্কৃতিক যে নিয়ম, সমাজের যে মূল্যবোধ, সেগুলো যে সমাজের চাহিদার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের মধ্যেও যে পরিবর্তন ঘটে, সেক্ষেত্রে সহায়তা করে থাকে সামাজিক রীতিনীতি। দেখো, একজন ব্যক্তি যদি সামাজিক রীতিনীতি সম্পর্কে জেনে থাকে, তাহলে সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু তার মনের মধ্যেও ভাবনার পরিবর্তন ঘটবে। তাহলে তার মনের মধ্যে যদি ভাবনার পরিবর্তনগুলো ঘটে, তো সে এই পরিবর্তনগুলোকে অন্যের কাছে প্রকাশ করবে, সে অন্যের কাছে প্রকাশ করবে। এই করতে করতে সামাজিক রীতিনীতির মধ্যে একটা বদলের অবকাশ বা বদলের একটা ভাবনা সৃষ্টি হবে, যেখানে সামাজিক রীতিনীতির মধ্যেও পরিবর্তনশীলতা আসবে, যেটা ধারাবাহিকভাবে চলতে থাকবে। এছাড়া কি না, সামাজিক রীতিনীতি ব্যক্তিতে ব্যক্তিতে সম্পর্ক স্থাপন করে, যেটা আমরা আগেই বললাম যে সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গ যখন সমাজের রীতিনীতিকে মেনে নিয়ে নিজেরা বিভিন্ন কাজ করবে, তখন সেক্ষেত্রে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হবে। তাহলে এটা গেল কি সামাজিক রীতিনীতি। এরপর সামাজিক গোষ্ঠী বা সোশ্যাল গ্রুপস। দেখো, এগুলো প্রত্যেকটা সম্পর্কে লিঙ্ক রয়েছে, প্রত্যেকটার সঙ্গে যুক্ত রয়েছে বিভিন্নভাবে, মানে একটা ভেতর থেকে একে অপরের সঙ্গে যুক্ত রয়েছে। এখন রয়েছে কি সামাজিক গোষ্ঠী বা সোশ্যাল গ্রুপস। দেখো, গোষ্ঠী শব্দটা শুনেই আমরা ভাবছি যে এখানে একজনের কোনো ব্যাপার নয়, একজনের বেশি, সেটা 2 হতে পারে, 3 হতে পারে, অনেক ব্যক্তি হতে পারে। তাহলে এখানে সামাজিক গোষ্ঠী বলতে আমরা বলতে পারি যেখানে একাধিক ব্যক্তি পরস্পর যুক্ত হয়ে কোনো একটি উদ্দেশ্যকে চরিতার্থ করার চেষ্টা করে, একে অপরের উপর প্রভাব বিস্তার করে, অথবা একে অপরের উপর নির্ভরশীল থেকে একে অপরের সাহায্য করে, সেটাকেই বলা হচ্ছে সামাজিক গোষ্ঠী। অর্থাৎ যেখানে একাধিক ব্যক্তি থাকবে, তারা পরস্পরের উপর নির্ভরশীল থাকবে, অর্থাৎ একে অপরকে সহযোগিতা করবে, পরস্পরের মধ্যে একটা সুসম্পর্ক বজায় থাকবে, যে কোনো ক্রিয়াকলাপ বা যে কোনো কার্যাবলী তারা সবাই একত্রে পর্যালোচনা করবে এবং তা সম্পন্ন করবে। এটাই হচ্ছে সামাজিক গোষ্ঠী। তাহলে সামাজিক গোষ্ঠীর মধ্যে কী কী বিষয়গুলো থাকবে? পারস্পরিক সংযোগ থাকবে, অর্থাৎ সুসম্পর্ক থাকবে, পরস্পরের মধ্যে মিথস্ক্রিয়া থাকবে, একে অপরের উপর নির্ভরশীলতা থাকবে, একে অপরের পাশে দাঁড়াবে, অর্থাৎ সহযোগিতা করবে। এখানে আমাদের দুটো গুরুত্বপূর্ণ সংজ্ঞা জেনে রাখতে হবে, যেটা এমসিকিউর প্রশ্ন হলেও হতে পারে। প্রথমত ম্যাকাইভার ও পেজ এই সামাজিক গোষ্ঠী সম্পর্কে বলেছেন, সামাজিক গোষ্ঠী হলো এমন সব মানুষের সমষ্টি যাদের মধ্যে পারস্পরিক সামাজিক মেলবন্ধনের সুযোগ রয়েছে। তিনি কি বলতে চাইলেন না, সামাজিক গোষ্ঠী হলো এমন সব মানুষদের সমষ্টি, অর্থাৎ এমন সব মানুষেরা যুক্ত হয় যারা একে অপরের সঙ্গে সম্পর্ক তৈরি করার একটা সুযোগ পায়, সেখানে তারা পরস্পর মিথস্ক্রিয়ার মাধ্যমে সেই সংগঠনের, সেই সামাজিক গোষ্ঠীর উদ্দেশ্যকে চরিতার্থ করে। এরপর অকবার্ন এবং নিমকফ। কি বললাম? অকবার্ন এবং নিমকফ, এনারা কি বলেছেন? যখন 2 বা তার বেশি মানুষ একত্রিত হয় এবং একে অপরের মধ্যে প্রভাব বিস্তার করে, অর্থাৎ কি একে অপরের উপর প্রভাব বিস্তার করে,
তখন তারা সামাজিক গোষ্ঠী নির্মাণ করে। তিনি কি বললেন না, এখানে যখন 2 বা তার বেশি ব্যক্তি যুক্ত হয়, একে অপরকে প্রভাব বিস্তার করে, সেই বিষয়টাকে বলা হচ্ছে একটা সামাজিক গোষ্ঠী। এই সামাজিক গোষ্ঠীর কতগুলো বিষয় রয়েছে। একে অপরের মধ্যে প্রতিক্রিয়া করবে, একে অপরের মধ্যে ভাবের আদান প্রদান করবে, সামাজিক গোষ্ঠীর মধ্যে বিভিন্ন সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে, একে অপরের পাশে দাঁড়াবে, কোনো কাজ এলে তা সবাই মিলে সহযোগিতার ভিত্তিতে সম্পন্ন করবে। সামাজিক গোষ্ঠীর একটি নির্দিষ্ট নিয়ম থাকবে, সেই নিয়ম সকলে মেনে চলবে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু সামাজিক গোষ্ঠীর মধ্যে রয়েছে। সামাজিক গোষ্ঠীকে মূলত 2 ভাগে ভাগ করা যায়। প্রথমত হলো প্রাথমিক গোষ্ঠী, দ্বিতীয়ত হলো গৌণ গোষ্ঠী বা মাধ্যমিক গোষ্ঠী। প্রথমত প্রাথমিক গোষ্ঠী হলো কি সবচেয়ে ক্ষুদ্র সামাজিক গোষ্ঠী। তাহলে প্রাথমিক গোষ্ঠী হলো সবচেয়ে ক্ষুদ্রতম সামাজিক গোষ্ঠী। এই গোষ্ঠীর সদস্য সংখ্যাও অত্যন্ত কম, তবে এই গোষ্ঠী কিন্তু অনেক বেশি দীর্ঘস্থায়ী হয়। এই গোষ্ঠীর সদস্যপদ কম বলেই কিন্তু বেশি দিন দীর্ঘস্থায়ী হয়। দেখো, বেশি যদি সদস্য হয় কোনো একটা সংগঠনে, তাহলে সেই সংগঠন কোনো টুকরো কারণেও তার মধ্যে বিশৃঙ্খলা তৈরি হতে পারে এবং সেখান থেকে সদস্যপদ চলে যাওয়া বা ছাঁটাই হয়ে যাওয়ার একটা তীব্র সুযোগ সৃষ্টি হয়ে যায়। কিন্তু সদস্য সংখ্যা যদি কম হয়, সেক্ষেত্রে উভয়ের মধ্যে মিথস্ক্রিয়ার মাধ্যমে কোনো একটা সমস্যাকে মিটমাট করে নেওয়া যায়। তো এই কারণবশত সামাজিক গোষ্ঠীর মধ্যে এই প্রাথমিক গোষ্ঠীর সদস্য সংখ্যা অবশ্যই কম, 2 জন হতে পারে, 3 জন হতে পারে, এইরকম সদস্য সংখ্যা কম, তবে এর স্থায়িত্ব কিন্তু অনেক বেশি, দীর্ঘস্থায়ী। এখানে মূলত ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে এই গোষ্ঠী গড়ে ওঠে। যেমন পিতামাতা, ছেলে মেয়ে, নাতি নাতনি, এদের যে সম্পর্ক, একেই বলা হচ্ছে প্রাথমিক গোষ্ঠী। অর্থাৎ পারস্পরিক সম্পর্কের মধ্যে আবদ্ধ হয়ে যাওয়াই মানে একটা গোষ্ঠীর মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। তো সুতরাং পিতামাতার যে সম্পর্ক, সেটা এক ধরনের প্রাথমিক গোষ্ঠী। ছেলে মেয়ে ছেলে মেয়ের যে বিষয়টা, এটাও একটা প্রাথমিক গোষ্ঠী। নাতি নাতনি, এটাও একটা প্রাথমিক গোষ্ঠী। তাহলে এই প্রাথমিক গোষ্ঠীগুলো কি ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে তৈরি হচ্ছে। আর কি না, প্রাথমিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে দৈহিক নৈকট্য লক্ষ্য করা যায়। অর্থাৎ কি, পারস্পরিক রক্তের সম্পর্ক কিংবা মানবিকতার সম্পর্ক এখানে লক্ষ্য করা যায়। এই ধরনের গোষ্ঠীগুলো মূলত মুখোমুখি সম্পর্কের উপর ভিত্তি করে, অর্থাৎ প্রত্যক্ষ সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে ওঠে এই প্রাথমিক গোষ্ঠীগুলো। তাহলে এখানে পেলাম কি না, দৈহিক নৈকট্য অর্থাৎ রক্তের সম্পর্ক রয়েছে, মানবিকতার সম্পর্ক রয়েছে, মুখোমুখি সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠে। এটা পেলাম। ক্ষুদ্র আয়তন, এই যে গোষ্ঠী, এর আয়তন ছোট হয়। যেটা বললাম যে সদস্য সংখ্যা যেহেতু কম, এর আকার ছোট হবে। এটা দীর্ঘস্থায়ী, এর স্থায়িত্ব অনেক বেশি। আর কি না, এখানে ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতেই বেশিরভাগ প্রাথমিক গোষ্ঠী গড়ে ওঠে। এ কথাটাই বলা হচ্ছে প্রাথমিক গোষ্ঠীতে। তাহলে এই প্রাথমিক গোষ্ঠী কি করে? প্রাথমিক গোষ্ঠীর অন্তর্গত সদস্যদের প্রায় সমস্ত চাহিদাগুলো পূরণ করতে সহায়তা করে থাকে। ভাষার বিকাশে সহায়তা করে থাকে, মানসিক বিকাশের ক্ষেত্রে সাহায্য করে থাকে এবং কি তাদেরকে জীবনের উপযোগীভাবে গড়ে তুলতে সাহায্য করে থাকে। যেমন একজন পিতা পুত্র যদি হয়, তাহলে পিতা পুত্রকে, যেহেতু পিতা পুত্রই উভয়ের মধ্যে পারস্পরিক সম্পর্কের মধ্যে আবদ্ধ, সেহেতু পিতা পুত্রকে ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত করছে। সেক্ষেত্রে পিতা কিন্তু তাকে সঠিকভাবে তার চাহিদাগুলোকে পূরণের মাধ্যমে তাকে সঠিকভাবে গড়ে তুলতে পারবে। কিন্তু এখানে যদি অনেক সদস্য থাকতো, তাহলে প্রত্যেকের চাহিদা মেটানো কিন্তু যথেষ্ট কষ্টকর হয়ে উঠত। তাহলে এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে প্রাথমিক গোষ্ঠীতে। এরপর আছে গৌণ গোষ্ঠী বা মাধ্যমিক গোষ্ঠী। প্রাথমিক গোষ্ঠীর সম্পূর্ণ বিপরীত। এখানে সদস্য সংখ্যা অনেক থাকছে, এখানে একটা উদ্দেশ্য রয়েছে, এখানে একটা নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে যাকে কেন্দ্র করে এই ধরনের গোষ্ঠীগুলো তৈরি হয়, অর্থাৎ গৌণ গোষ্ঠীগুলো তৈরি হয়। যেমন ধরো কোনো একটা পুজো হবে, তো সেক্ষেত্রে কমিটি তৈরি করা হয়। সেই কমিটির উদ্দেশ্য হলো ওই বছর ওই সময়ে ওই যে 2-4 দিন অনুষ্ঠান হবে, ওই অনুষ্ঠানটাকে সঠিকভাবে পরিচালনা করা।
দেখো ওই উদ্দেশ্যটা পূরণ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ ওই অনুষ্ঠানের দিনগুলি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর কিন্তু গোষ্ঠীর মধ্যে আর সেরকম সংযোগ থাকে না যে ধরনের সংযোগ ছিল ওই পুজোর দিনগুলিতে। অর্থাৎ কমিটির সদস্যদের মধ্যে যে সম্পর্কটা পুজোর দিনগুলোতে তৈরি হয়, সেই সম্পর্কগুলো কিন্তু পুজো বাদে অন্যান্য দিনগুলোতে খুব একটা থাকে না। অর্থাৎ সংগঠন বা গোষ্ঠীর যোগাযোগের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায় উদ্দেশ্য পরিপূরণের সঙ্গে সঙ্গে। মনে করো কোনো একটা পুজো দীর্ঘদিন ধরে চলছে, সেখানে কমিটি রয়েছে, সেই কমিটির সদস্যরা রয়েছে, তারা প্রত্যেকের মধ্যে একটা সম্পর্কে আবদ্ধ, সুসম্পর্ক রয়েছে প্রত্যেকের মধ্যে, যে কোনো কাজ তারা সবাই একসঙ্গে করে। কোনো কারণে যদি কোনো সমস্যা তৈরি হয় তাহলেও তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করে সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে, মিথস্ক্রিয়ার মাধ্যমে, একে অপরের ভূমিকা পালনের মাধ্যমে সেই সমস্যাকে সমাধান করার চেষ্টা করে। এর মূল উদ্দেশ্য কি না, তারা একটা নির্দিষ্ট সময় একত্রিত হয়, একটা নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে, তারা ওই উৎসব হোক বা কোনো একটা অনুষ্ঠানের আয়োজন হোক, যাই হোক তারা করে থাকে। এটাই তাদের উদ্দেশ্য। অর্থাৎ কি, কোনো একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে সেই গোষ্ঠী তৈরি হয়। আর কি না, এর স্থায়িত্ব কিন্তু কম। এর উদ্দেশ্য পূরণের সঙ্গে সঙ্গে তার স্থায়িত্ব নষ্ট হয়ে যায়। যেরকম কোনো একটা ধরো রক্তদান শিবির আয়োজন করা হবে, কোনো এক বছর হয়তো আলোচনা করা হলো যে সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গ তারা আলোচনা করলো যে আমাদের গ্রামে একটা রক্তদান শিবির আয়োজন করা হবে। তাহলে আয়োজনের জন্য একটা সংস্থা তৈরি করতে হবে, অর্থাৎ একটা দল তৈরি করতে হবে। সেক্ষেত্রে সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গকে নেওয়া হলো। সেই যে দলটা যতদিন না পর্যন্ত ওই শিবির, ওই রক্তদান শিবির হোক, চক্ষু পরীক্ষার শিবির হোক, যাই হোক, ওই শিবির কমপ্লিট হয়ে যাচ্ছে, ততদিন পর্যন্ত ওই দলের প্রত্যেকটা সদস্য একত্রিত থাকবে, প্রত্যেকেই একত্রিতভাবে কাজ করবে। যেই ওই শিবির কমপ্লিট হয়ে যাবে তারপর থেকে কিন্তু সেই দলের আর কোনো মূল্য নেই, অর্থাৎ তার স্থায়িত্ব শেষ। অর্থাৎ এখানে স্থায়িত্ব কিন্তু অনেক কম, প্রাথমিক গোষ্ঠীর তুলনায় অনেক কম। উদ্দেশ্য পূরণের সঙ্গে সঙ্গে স্থায়িত্ব বিনষ্ট হয়। পরোক্ষ সম্পর্কের ভিত্তিতে, অবশ্যই পরোক্ষ সম্পর্কের ভিত্তিতে, এখানে প্রত্যক্ষ সম্পর্কের ভিত্তিতে নাও হতে পারে সম্পর্ক। যেমন কোনো একটা শিবির পরিচালনা করা হবে, সে রক্তদান শিবির হোক, যাই হোক, সেই শিবির পরিচালনা করার জন্য ধরো কাউকে প্রধান করা হলো, কাউকে প্রধান রাখা হলো, যে সে দলের প্রধান। তাহলে সে কি করবে, তার অন্য বন্ধুদের বলতে পারে বা অন্য ব্যক্তিকে বলবে যে এখানে একটা শিবির আয়োজন করা হবে, তুমি এখানে এসে যোগদান করো, তুমি আমাদের সঙ্গে থেকো, একটু কাজে লেগে দাও, ইত্যাদি বিষয়। তাহলে দেখো, সে বিষয়গুলো সম্পর্কে আরও ডিটেলসে না জেনেই তার কথাতেই সে রাজি হয়ে গেল। অর্থাৎ সে প্রত্যক্ষভাবে সমগ্র বিষয়টাকে পর্যালোচনা না করে সেখান থেকে সে রাজি হয়ে গেল। অর্থাৎ পরোক্ষভাবে একটা সম্পর্ক গড়ে ওঠে সদস্যদের মধ্যে, তার ভিত্তিতে যে কোনো কার্যাবলী পরিচালনা হয়। তাহলে এটা হচ্ছে কি না, মাধ্যমিক গোষ্ঠী। তাহলে এখানে বিষয়গুলো কি, উদ্দেশ্য নির্ভরতা রয়েছে, সদস্যপদ অনেক হয়। এখানে সদস্যপদ একাধিক বললে ভুল হবে, অনেক সদস্য থাকে। যে কোনো একটা তুমি ভাবো না, অনুষ্ঠান পরিচালনা করার জন্য অনেক সদস্যের প্রয়োজন হয়, কোনো শিবির পরিচালনা করার জন্য অনেক সদস্যের প্রয়োজন হয়, তাই না? যখন কোনো কারণে বন্যা সৃষ্টি হলো, সেখানে ত্রাণ পরিচালনার জন্য অনেক দলের প্রয়োজন হয়, অনেক ব্যক্তির প্রয়োজন হয়। তাহলে এখানে সদস্যপদ অনেক রয়েছে, তবে অস্থায়ী। উদ্দেশ্য শেষ, উদ্দেশ্য পূরণ হয়ে গেছে, তাহলে সদস্যদের মধ্যে একটা যে বিচ্ছিন্নতা সেটা সৃষ্টি হয়, অর্থাৎ সদস্যদের যে ঐক্যবদ্ধতা সেটা নষ্ট হয়ে যায়। আর কি না, পারস্পরিক যে সহায়তা সেটা পরোক্ষ প্রকৃতির হয়। ব্যাস এইটুকুই। এই সমস্ত বিষয়গুলো আমাদের এখান থেকে জানতে হবে। তাহলে এই বিষয়গুলো একজন ব্যক্তিকে কি করবে, তাহলে তার ব্যক্তিত্বের মধ্যে উন্নতি আনবে, অর্থাৎ একজনের ব্যক্তিত্ব বা তার পার্সোনালিটির বিষয়ে বিকাশ ঘটাবে, একজন ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ঘটাবে। আর কি, জাতীয় সংগতি, ঐক্য, পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া, পারস্পরিক মূল্যবোধ ইত্যাদি বিষয় সম্পর্কে ব্যক্তিকে আরো সচেতন করে তুলবে। এবারে আসি সর্বশেষ প্রশ্ন বা সর্বশেষ আলোচনা, যাই বলতে পারি, সেটা হলো কি, সামাজিক সচলতা বা সোশ্যাল মোবিলিটি। সোশ্যাল মোবিলিটি বা সামাজিক সচলতা বলতে বোঝায় একটা উন্নতি, সমাজকে একটা উন্নতির পথে নিয়ে যাওয়াই হচ্ছে সামাজিক সচলতা।
মনে করো সমাজে কোনো একটা প্রথা ছিল যেটা সমাজের মানুষেরা মেনে নিতে পারছিল না বা সেটা সমাজের পক্ষে ক্ষতিকর, তার মধ্যে কিছু পরিবর্তন আনা হলো যেখানে সমাজস্থ ব্যক্তিবর্গ উপকৃত হচ্ছে, তাহলে সেটাকেই বলা হবে সামাজিক সচেতনতা। এক কথায় সমাজকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে সামাজিক সচেতনতা। যেখানে কি হয়, একজন ব্যক্তির বা একজন একটা গোষ্ঠীর অবস্থানের পরিবর্তন ঘটে থাকে, সেই ব্যক্তি বা সেই গোষ্ঠীর উন্নতি সাধন ঘটে থাকে অথবা তার হ্রাস পেতে পারে। অর্থাৎ এখানে কি হয় না, সামাজিক মর্যাদার পরিবর্তন হতে পারে এবং ব্যক্তি বা গোষ্ঠীর তার অবস্থানের পরিবর্তন ঘটতে পারে। এই সামাজিক সচলতাকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়। প্রথমত রয়েছে অনুভূমিক সামাজিক সচলতা এবং দ্বিতীয়ত হলো উল্লম্ব সামাজিক সচলতা। দেখো, অনুভূমিক কথার অর্থ কি? আমরা অনুভূমিক যদি মনে করি, উল্লম্ব অনুভূমিক দুটোকে আমরা আলাদা করব কিভাবে? অনুভূমিক মানে বুঝবে যে ভূমির সমান্তরাল অর্থাৎ আমরা যদি পৃথিবীর ভূপৃষ্ঠকে ভাবি তাহলে ভূপৃষ্ঠের সমান্তরাল অনুভূমিক, আর উল্লম্ব মানে খাড়াভাবে একবারে উপরের দিকে, সেটাকে বলা হচ্ছে উল্লম্ব। তাহলে অনুভূমিক অর্থাৎ ভূমির মতো, ঠিক আছে, একই বিষয়ের মধ্যে যখন পরিবর্তন দেখা দেবে সেখানে কোনো মর্যাদার পরিবর্তন হবে না। মনে করো কোনো একটা কারখানার একজন শ্রমিক সেই কারখানায় কাজ করে পেত ধরো 10,000 টাকা। সেই শ্রমিক একই রকম কাজ অন্য কারখানায় গ্রহণ করলো এবং সেখানেও তাকে পারিশ্রমিক দেওয়া হয় 10,000 টাকা। তাহলে দেখো, সেই একই শ্রমিক এক কারখানা থেকে অন্য কারখানায় চলে গেল, মানে তার অবস্থান পরিবর্তন হলো, সেই শ্রমিকের অবস্থানের পরিবর্তন হলো, কিন্তু কোনো মর্যাদার পরিবর্তন হলো না। অর্থাৎ সে একই পোস্টেই কাজ করলো এবং একই বেতন পেল। অর্থাৎ যখন একই রকম বিষয়ের মধ্যে অবস্থার পরিবর্তন হবে কিন্তু কোনো মর্যাদার পরিবর্তন হবে না, তো সেই ধরনের সামাজিক সচলতাকে বলা হবে অনুভূমিক সামাজিক সচলতা। যেমনটা আমরা উদাহরণ দিলাম যে একজন কর্মী একটা কারখানা থেকে অন্য কারখানায় সে একই পদে স্থানান্তরিত হলো, সেখানে সে একই বেতন পেল, এক কারখানায় ছিল অন্য কারখানায় গেল, তার অবস্থার শুধু পরিবর্তন ঘটলো, অবস্থানের পরিবর্তন ঘটলো, কিন্তু তার মর্যাদার কোনো পরিবর্তন ঘটলো না। এই ধরনের সচলতাকে বলা হয় অনুভূমিক সামাজিক সচলতা। এই অনুভূমিক সামাজিক সচলতার মধ্যে বিভিন্ন সচলতা রয়েছে, যেমন ধার্মিক সচলতা, অন্তর্ধার্মিক বা আন্তঃধার্মিক সচলতা। সেখানে কি একজন ব্যক্তি ধর্মকেই পরিবর্তন করলো, একজন ব্যক্তি এক ধর্মে ছিল অন্য ধর্মে চলে গেল, এটাকে বলা হচ্ছে আন্তর্ধার্মিক সচলতা। আবার মনে করো একজন ব্যক্তি একটা রাজনৈতিক দল করতো, সে আবার অন্য রাজনৈতিক দলেই প্রবেশ করলো, তাহলে এটাকে বলা হচ্ছে আন্তর্দলীয় সচলতা। আবার দেখো প্রজাতি ভিত্তিক সচলতা, সেটা কীরকম? এমন একটা সংগঠন মনে করো আছে যেখানে ফর্সা ব্যক্তিরা আধিপত্য বিস্তার করে বা ফর্সা ব্যক্তিরা কোনো কাজ করতে পারবে, সেখানে কৃষ্ণাঙ্গদের কোনো সুযোগ নেই, কিন্তু পরবর্তীকালে সেখানে কৃষ্ণাঙ্গদেরও সুযোগ দেওয়া হলো, এটাকে বলা হচ্ছে প্রজাতি ভিত্তিক সচলতা। আবার কি কোনো একটা কারখানায় বলা হচ্ছে যেখানে পুরুষেরা কেবলমাত্র কাজ করতে পারবে, কিন্তু পরবর্তীকালে মেয়েদেরও সুযোগ দেওয়া হলো, তাহলে এটা গেল কি লিঙ্গ ভিত্তিক সচলতা। তারপরে আয়ুর ওপর এক ধরনের অনুভূমিক সচলতা রয়েছে, যেখানে বলা হচ্ছে কি না সাবালকের যে সময়সীমা সেটা 21 বছর থেকে কমিয়ে আনা হলো 18 বছর, তাহলে এটাকে বলা হচ্ছে আয়ুভিত্তিক সচলতা। তাহলে এগুলো গেল কি না অনুভূমিক সচলতা। এবার আসে উল্লম্ব সচলতা। উল্লম্ব সচলতা বলতে বোঝায় কি একজন ব্যক্তির অবস্থানের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার মর্যাদার হ্রাস হতে পারে অথবা বৃদ্ধি হতে পারে। মনে করো একজন কৃষকের ছেলে পড়াশোনা করে সে শিক্ষকের চাকরি পেল, মানে শিক্ষকতার পেশায় নিযুক্ত হলো। সেখানে দেখো শিশুটির পরিবার ছিল বা ওই ব্যক্তির পরিবার ছিল কি কৃষিভিত্তিক, কিন্তু পরবর্তীকালে সে চাকুরিজীবী হয়ে গেল, তাহলে তার অবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার মর্যাদারও পরিবর্তন ঘটল। এটা হচ্ছে উল্লম্ব সচলতা, উল্লম্ব সামাজিক সচলতা।
আবার মনে করো কোনো একজন অধ্যাপক, তার ছেলে হয়তো কোনো কেরানির কাজ করছে, তাহলে দেখো তার অবস্থানের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মর্যাদাও লোপ পেল। সে ছিল একজন প্রফেসর, সে ছিল একজন অধ্যাপক যে কিনা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াতো, তার ছেলে কেরানির কাজ করছে। তার ছেলে মনে করো কোনো একটা গাড়ির চালক বা কোনো বাস চালাচ্ছে, লরি চালাচ্ছে ইত্যাদি বিষয়। তাহলে দেখো তার অবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার মর্যাদারও হ্রাস পেল। তাহলে এটাকে বলা হচ্ছে উল্লম্ব সচলতা। তবে দুটো সচলতা, এই যে দুটো উল্লম্ব সচলতা, এর মধ্যে পার্থক্য রয়েছে। কীরকম? প্রথমটা যেটাতে অবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে মর্যাদা বৃদ্ধি পেয়েছিল, সেটাকে বলা হবে ঊর্ধ্বমুখী উল্লম্ব সামাজিক সচলতা। আর যেটাতে দেখলাম যে অধ্যাপকের ছেলে কেরানি হয়েছে, অধ্যাপকের ছেলে বাসের চালক হয়েছে, অধ্যাপকের ছেলে লরির চালক হয়েছে, তো এটা হলো কি অধোমুখী উল্লম্ব সামাজিক সচলতা। তাহলে এই দুটো বিষয় হলো সামাজিক সচলতার খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো আমাদের জানতে হবে। আর এই সামাজিক সচলতা তাহলে একজন ব্যক্তির মধ্যে কি পরিবর্তন করতে পারে? একজন ব্যক্তিকে সামাজিক সচলতা আরো উদ্যোগী করে তুলবে, তাকে কোনো একটা কাজে অংশগ্রহণের জন্য। কীরকম? দেখো, আমরা যদি ভাবি যে আমরা অনেক পড়াশোনা করছি, আমরা কোনো একটা কাজ পেয়ে যাব, কিন্তু সেখানে যদি আমরা দেখি যে কাজ যারা পাচ্ছে তারা গাড়ি গাড়ি টাকা দিয়ে কাজ পেয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি আর পড়াশোনা করার ইচ্ছা থাকবে? থাকবে না। তাহলে সেক্ষেত্রে কি হয়? সামাজিক সচলতা থাকছে না। কিন্তু যখন সেই কাজের মধ্যে একটা ফ্রেশনেস তৈরি হবে, সেই কাজের মধ্যে একটা স্বচ্ছতা থাকবে, সেখানে দেখা হবে ব্যক্তির যোগ্যতাকে, সেখানে দেখা হবে ব্যক্তির কোয়ালিটিকে, তখন আমাদের মধ্যে তাগিদ আসবে যে না, আমরাও ভালোভাবে পড়াশোনা করি, আমরাও ভালোভাবে সঠিক জ্ঞান অর্জন করি, যাতে আমরা ওই জায়গায় গিয়ে সঠিক কাজ আমরা পেতে পারি। যদি আমরা ভাবি শিক্ষকতার কাজ, আমরা শুনছি যে অনেক অনেক টাকা দিয়ে চাকরি পেয়ে যাচ্ছে, কিন্তু যারা প্রকৃত যোগ্য তারা চাকরি পাচ্ছে না। তাহলে সেক্ষেত্রে যারা পড়াশোনা করছে তাদের মধ্যে একটা ইচ্ছা থাকছে না যে আমরা ভালোভাবে পড়াশোনা করি, কারণ তারা জানে যে আমরা পরবর্তীকালে চাকরি পাবো না, কারণ আমাদের কাছে অত টাকা নেই। কিন্তু ওই সিস্টেমের মধ্যে যদি সচলতা আসে, অর্থাৎ স্বচ্ছতা আসে, সমস্ত বিষয়টাকে যোগ্যতার ভিত্তিতে দেখা হয় যে যার যোগ্যতা আছে সে ওই জায়গায় যেতে পারবে, তাহলে সেক্ষেত্রে যারা মধ্যবিত্ত শ্রেণী, যারা গরিব ব্যক্তি, যারা ধনী ব্যক্তি, তারা প্রত্যেকেই চাইবে সঠিকভাবে জ্ঞান অর্জন করতে, সঠিকভাবে যোগ্যতা অর্জন করতে। তাহলে কি না, সামাজিক সচলতা নির্দিষ্ট উদ্দেশ্যকে সফল করার ক্ষেত্রে কঠোর পরিশ্রমী হতে সাহায্য করে। আর কি না, মেধাবী বা যোগ্য মানুষকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে, সমাজের সঠিক উন্নয়নে সাহায্য করে, ব্যক্তির সামাজিক বিকাশে, ব্যক্তির অর্থনৈতিক অবস্থার উন্নতিতেও সহায়তা করে এই সামাজিক সচলতা। তাহলে সামাজিক সচলতার বিষয়টাকে আমরা জানলাম। তাহলে দেখো, আমরা আজকে মোটামুটিভাবে সামাজিক কাঠামো থেকে শুরু করে সামাজিক সংগঠন, লোকাচার, রীতিনীতি, সামাজিক গোষ্ঠী, সামাজিক সচলতার ব্যাপারে আলোচনা করলাম এবং সেখান থেকে মোটামুটিভাবে যতটা পারা যায় ধারণা তৈরি করলাম। আশা করি তোমাদের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে। এর উপর ভিত্তি করে তোমরা বিভিন্ন এমসিকিউগুলো প্র্যাকটিস করো, অবশ্যই পরীক্ষায় সঠিকভাবে উত্তর দিয়ে আসতে পারবে। আজকের অডিও ক্লিপ এই পর্যন্ত। অডিও ক্লিপটি ভালো লাগলে একটি লাইক করবে এবং এই ধরনের অডিও ক্লিপগুলো পাওয়ার জন্য এবং এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকন ক্লিক করে চ্যানেলের সঙ্গে থাকো।